ওকে, গুগল ড্রাইভ থেকে ডক ফাইল খুলবো একটা কথা বলছে। এখানে কি করছে অ্যাকচুয়ালি, বাস্তবতার ভিন্নতা ব্যাপারটা বলছে। Okay, আজকে আমরা এখান থেকে পড়া স্টার্ট করবো। পেজ 7 6 নম্বর পেজ থেকে দেখো দেখি বলছে। এই কাজটি করতে ল্যাপটপ ও ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে। কি চিত্রতে কি বলছে, শিক্ষকের ইমেইল ঠিকানা ব্যবহার করে একটি ডক ফাইল খুলে বাংলা ফন্ট সিলেক্ট করবে, ঠিক আছে। তো এখানে মেইন কাজটা অ্যাকচুয়ালি কি সেটা আমরা আগে জানার চেষ্টা করি, কি করার জন্য এই কাজগুলো করতে বলা হয়েছে। আচ্ছা, তোমরা কি জানো ভয়েস টাইপ কিভাবে করতে হয় বাংলায়? বাংলা ভয়েস টাইপ কিভাবে করতে হয়? বুঝতে তুমি কি জানো? না ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা আজকে বাংলা ভয়েস টাইপ কিভাবে করতে হয় সেটা দেখবো। মোবাইলের মাধ্যমে এটা করা অনেক সহজ, কিন্তু ফোনের ল্যাপটপের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে ব্যাপারটা করা একটু ডিফিকাল্ট হতে পারে তোমাদের জন্য। এজন্য আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করব। ডকুমেন্ট ক্রিয়েট করতে এই যে গুগল ড্রাইভ থেকে ডকুমেন্ট তৈরি করব, ঠিক আছে। এখন কথা হচ্ছে, গুগল ড্রাইভ কি জিনিস তোমরা কি জানো? বুঝটা, গুগল ড্রাইভ কি জিনিস জানো? ভাইয়া একটা অ্যাপ। আসলে হ্যাঁ, ঠিক বলেছো, একটা অ্যাপ। কিন্তু এটার মূল কাজ কি সেটা আমি বলি। যে ধরো তুমি তোমার ফোন দিয়ে ছবি তোলো, ভিডিও করো, করো না তোমরা? তো ফোন দিয়ে যখন তুমি ভিডিও করো, ছবি তোলো, তখন সেটা কোথায় সেভ হয়? তোমার ফোনের মেমোরি কার্ডে, তাই না? তোমার জি ফোনে ভাইয়া। তোমার ফোনের মেমোরি কার্ডে সেভ হয়। কিন্তু ধরে নাও যে তোমার ফোনটা কোনো কারণে নষ্ট হয়ে গেল, বা তোমার মেমোরিটা ফরম্যাট হয়ে গেল, অর্থাৎ মেমোরির সব ডাটা ডিলিট হয়ে গেল। সেক্ষেত্রে তোমার যে ছবিগুলো ছিল, বা তুমি যে ছবিগুলো তুলেছিলে, বা যা যা ডকুমেন্ট গুলো ছিল, তাহলে সবগুলো কি হারিয়ে ফেললে না তুমি? তো এই জিনিসটা যেন না হয়, অর্থাৎ মোবাইল দিয়ে কিন্তু অনেকে অনেক ইম্পর্টেন্ট কাজ করে থাকে। তো অনেক ইম্পর্টেন্ট ফাইল তাদের রাখতে হয় মোবাইলের মধ্যে। তো মোবাইলের মধ্যে যদি এই ফাইলগুলো রাখে, তখন কি হয়, কোনো কারণে যদি মোবাইলটা চুরি হয়ে যায়, বা কোনো কারণে মোবাইলটা নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, সেক্ষেত্রে কিন্তু তাদের সেই ইম্পর্টেন্ট ফাইলগুলো কিন্তু হারিয়ে যায়। তো এই ইম্পর্টেন্ট ফাইলগুলো যেন হারিয়ে না যায়, সেজন্য এই গুগল ড্রাইভের ব্যবস্থাটা করা হয়েছে। এটা গুগল কর্তৃপক্ষ এই একটা সিস্টেম চালু করেছে। কি, যে আমাদের ইম্পর্টেন্ট ফাইলগুলো আমরা গুগলকে রাখতে দিব। আমাদের ইম্পর্টেন্ট ফাইলগুলো গুগলকে বলবো, তুমি আমার এই ফাইলটা তোমার কাছে সংরক্ষণ করে রাখো। আমার যদি মোবাইল নষ্ট হয়ে যায় কিংবা হারিয়ে যায়, আমি আমার ইমেইলের মাধ্যমে আমি সেই ফাইলগুলোকে আবার তোমার কাছ থেকে নিতে পারবো। বুঝতে পেরেছো ব্যাপারটা কি, গুগল ড্রাইভের ব্যাপারটা কি? বুঝতে পেরেছো তো, নাকি কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করো আমাকে। তুবা বুঝতে পেরেছো? বুঝটা বুঝতে পেরেছো? জি ভাইয়া। আমি কি আবার এক্সপ্লেইন করব? বুঝটা, বুঝটা তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? জি ভাইয়া, বুঝেছি। ওকে, তারপরে আহ, এই যে গুগলের মাধ্যমে আমরা অনেক কিছু সেভ করতে পারি, অর্থাৎ গুগল ড্রাইভে আমরা অনেক কিছু রাখতে পারি। গুগল ড্রাইভ এমন একটা জিনিস যেখানে আমরা আমাদের অনেক ফাইল সংরক্ষণ করে রাখি, ঠিক আছে। কিন্তু আমাদের ফোন যদি কোনো কারণে হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তারপরেও আমরা সেই ফাইলগুলো আমরা হারাবো না। সব সময় আমরা সেগুলো সংরক্ষিত অবস্থায় থাকবে গুগলের কাছে, ঠিক আছে। এরকম একটা ব্যবস্থা হচ্ছে গুগল ড্রাইভ। তো এই গুগলের মধ্যে আমরা অনেক কিছু সেভ করে রাখতে পারি। যেমন আমাদের তোলা ছবি আমরা গুগলে আপলোড করে রাখতে পারি গুগল ড্রাইভে। আমাদের ডকুমেন্ট বিভিন্ন,
মনে করো যে কোনো একটা পিডিএফ ফাইল বা কোনো ডকুমেন্ট ফাইল আমরা গুগল ড্রাইভের মধ্যে আপলোড করে রাখতে পারি। আমরা কোনো একটা ধরো যে ভিডিও আপলোড করে রাখতে পারি গুগল ড্রাইভে। তো যেগুলো আমরা গুগল ড্রাইভে আপলোড করবো সেগুলো আমাদের কখনো হারাবে না, যতদিন পর্যন্ত আমাদের জিমেইল অ্যাকাউন্ট থাকবে ততদিন পর্যন্ত সেই গুগল ড্রাইভের ফাইলগুলো হারাবে না। তো এখন এখানে কি বলেছে, গুগল ড্রাইভ থেকে একটি ডক্স ফাইল খুলবো। এখানে ডক্স বলতে বোঝানো হচ্ছে যে ডকুমেন্ট, ঠিক আছে। এখানে ডক্স বলতে বোঝানো হচ্ছে ডকুমেন্ট। একটা ডকুমেন্ট আমরা তৈরি করব। ডকুমেন্ট মানে কি, এমন একটা ডিজিটাল ফাইল যেটাকে আমরা ফোনের মাধ্যমে দেখতে পারি। একটা ডিজিটাল ফাইল যেখানে কিছু লেখা থাকে, ঠিক আছে। ডকুমেন্ট হচ্ছে একটা ডিজিটাল ফাইল। যেমন তোমরা এখন পড়ছো, তোমরা ফিজিক্যাল বই তোমাদের কাছে আছে, কিন্তু আমার কাছে কিন্তু ফিজিক্যাল বই নেই, আমার কাছে আছে একটা পিডিএফ বই, ঠিক আছে। এটা হচ্ছে একটা ডিজিটাল ফাইল। তেমনি এরকম ডিজিটাল ফাইল হচ্ছে ডকুমেন্ট। তো আমাদেরকে একটা ডকুমেন্ট ইয়ে করতে বলছে। ওকে, তো আমরা কিভাবে করব ডকুমেন্টটা? তো আমরা কম্পিউটার থেকে আমরা এখান থেকে চলে যাব গুগল ড্রাইভে, ঠিক আছে। কম্পিউটার থেকে গুগল ড্রাইভ লিখে সার্চ করব। তোমরা গুগল ড্রাইভ অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে নামিয়ে নিতে পারো। প্লে স্টোরে গুগল ড্রাইভ থেকে সার্চ করলে সেটা ইনস্টল করে নিতে পারবে তোমাদের ফোনে। তো আমি কম্পিউটার থেকে গুগল ড্রাইভের ওয়েবসাইটে চলে যাচ্ছি। গুগল ড্রাইভ লিখে, এই যে আমি গুগল ড্রাইভ লিখলাম, এখানে গুগল ড্রাইভ লিখে আমি এখন সার্চ করলাম। এই যে গুগল ড্রাইভ, আমি এখন গুগল ড্রাইভের ওয়েবসাইটে চলে যাব। এই যে গুগল ড্রাইভে আমি যদি ক্লিক করলাম, গুগল আমাকে এই যে ড্রাইভের মধ্যে নিয়ে আসলো, ঠিক আছে। এই যে গুগল আমাকে এই ড্রাইভের মধ্যে নিয়ে আসলো। এখন আমি এই ড্রাইভের মধ্যে কোনো কিছু চাইলে সেভ করে রাখতে পারি, ঠিক আছে। দেখো আমি তোমাদেরকে এখনই দেখাবো। যে মনে করো এটা হচ্ছে আমার ড্রাইভ। এখানে ফোনে যেভাবে ফোল্ডার ক্রিয়েট করা যায়, এখানেও একটা ফোল্ডার ক্রিয়েট করা যায়। তো আমরা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করি, নাম দেই ইমেজ। যে আমরা এখানে ছবি রাখবো আমাদের এই ড্রাইভে, ঠিক আছে। ইমেজ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এই ইমেজ ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। এখানে এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে আমরা ইমেজ ফোল্ডারের ভিতরে যেতে পারবো। তো আমরা কি করব, আমরা একটা ছবিকে এখানে রাখবো। তো ধরে নাও আমার কাছে এরকম একটা ছবি আছে। এই যে একটা ছবি দেখতে পাচ্ছ এখানে তোমরা, এই যে এটা দেখতে পাচ্ছ সবাই। এই ছবিটা আমার কম্পিউটারে আছে, কিন্তু আমার কম্পিউটারটা যদি নষ্ট হয়ে যায় আমি কিন্তু এই ছবিটাকে হারিয়ে ফেলবো। তো আমি চাচ্ছি, ধরে নাও যে আমাদের এই ছবিটার কথা বলি। এই যে এই ছবিটা, এই যে এই ছবিটা আমার কম্পিউটারে আছে, কিন্তু আমি যদি এই কম্পিউটারটা আমার কি করি, নষ্ট হয়ে যায় যদি, তাহলে আমি কিন্তু এই ছবিটাকে হারিয়ে ফেলবো। কিন্তু আমি চাচ্ছি না আমি এই ছবিটাকে হারিয়ে ফেলবো। এখন দেখো, আমি এই ছবিটাকে এনে এইখানে রেখে দিলাম, ঠিক আছে। এখানে রেখে দিলাম। এখন আমি দেখতে পাবো আমার কিন্তু এই ফোল্ডারের ভিতর, ইমেজ ফোল্ডারের ভিতর এই যে ছবিটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে। সবাই দেখতে পাচ্ছ না? এই যে একটা ছবি, এই যে ছবিটাতে আমি যদি ডাবল ক্লিক করি আমরা কিন্তু ছবিটা ওপেন, এই যে আমরা দেখতে পাচ্ছি গুগল ড্রাইভে এই ছবিটা চলে এসেছে। এখন ধরে নাও, এই দেখো, এখন মনে করো যে এই যে ডেস্কটপে আমাদের যে ছবিটা আছে, এই ছবিটা আমরা ডিলিট করে দিব। মনে করো আমার কম্পিউটারটা নষ্ট হয়ে গেছে, কম্পিউটারটা নষ্ট হয়ে গেলে এই ছবিটা ডিলিট হয়ে যাবে। তো আমি এটাকে ডিলিট করে দিলাম, ঠিক আছে। এই ছবিটাকে আমি ডিলিট করে দিলাম। ছবিটাকে ডিলিট করে দিলাম, তার মানে কি, আমি তো আর সেই ছবিটাকে খুঁজে পাবো না। আমার কম্পিউটারের ফাইলটা ডিলিট হয়ে গেল, কিন্তু গুগল ড্রাইভের ফাইল যেহেতু আমি গুগল ড্রাইভে আপলোড করে রেখেছি, গুগল ড্রাইভের ফাইলটা কিন্তু নষ্ট হয়নি। এই যে ইমেজ নামে যে ফোল্ডারটা দেখতে পাচ্ছ, ইমেজ নামের ফোল্ডারে আমরা যাব, এবং এখানে আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছি এই ফোল্ডারটা, এই যে ছবিটা কিন্তু আছে। আমরা চাইলে এই ছবিটাকে আবার ডাউনলোড করে আমাদের কম্পিউটারে নিতে পারি বা আমাদের মোবাইল ফোনে নিতে পারি। এভাবেই গুগল ড্রাইভ কাজ করে। তোমরা কি সবাই ক্লিয়ার যে কিভাবে গুগল ড্রাইভ জিনিসটা কি, এবং এবং গুগল ড্রাইভ দিয়ে কি করি আমরা? জি ভাইয়া। ওকে, তাহলে এখন আমরা গুগল ড্রাইভ থেকে কিভাবে একটা ডকুমেন্ট তৈরি করতে হয় সেই জিনিসটা শিখব, ঠিক আছে। গুগল ড্রাইভ থেকে ডকুমেন্ট তৈরি করার জন্য
এইখানে নিউ একটা বাটন দেখতে পাচ্ছি, যে প্লাস লিখে তারপরে নিউ লেখা, দেখতে পাচ্ছ না সবাই? এই বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাকে বলবে যে আমি কি নিউ কি করতে পারি, কি করতে চাই, মানে আমরা নিউ ফোল্ডার তৈরি করতে চাই, নাকি গুগল ডকুমেন্ট তৈরি করতে চাই, নাকি গুগল শিট, নাকি গুগল স্লাইড, নাকি গুগল ফর্ম। তো আমরা গুগলের একটা ডক্স তৈরি করতে চাই, ডকুমেন্ট, ঠিক আছে? এই যে এই জন্য আমরা গুগল ডকুমেন্ট ক্রিয়েট করব। যখন আমি ডকুমেন্টে ক্লিক করব তোমরাও পাবে, তোমরাও এরকম নিউ অপশনটা পাবে, তোমরাও গুগল ড্রাইভে ঢুকলে নিউ অপশনটা পাবে ফোনের মধ্যে, কিন্তু ফোনের মধ্যে নিচের দিকে পাবে, ঠিক আছে? কম্পিউটারের মতো করে না। এই যে একটা ডকুমেন্ট ওপেন হয়ে গেল, ঠিক আছে? এখানে কিন্তু আমি এখন চাইলে লিখতে পারি, ঠিক আছে? ধরে নাও আমি কিছু একটা লিখবো, হ্যাঁ, আমাকে কি বলেছে, তোমাদের বইয়ে চলে যাই আমি, যে বাংলা ফন্ট, এই যে ফাইলের ফন্টস ক্লিক করে মোর ফন্টস অপশনে ক্লিক করবে, আর এখান থেকে আমাকে একটা বাংলা ফন্ট সিলেক্ট করে নিতে বলছে। ফন্ট কি জানো? কি ফন্ট বলতে কি বোঝানো হচ্ছে? ফন্ট বলতে কি বোঝানো হচ্ছে তোমরা কি জানো? এই যে ফন্ট লেখাটা বলতে কি বোঝানো হচ্ছে তোমরা কি জানো, বুঝো? জি ভাই, অক্ষরের যে সাইজটা। আচ্ছা, ওকে। তো ফন্ট, আমরা একটা ফন্ট সিলেক্ট করব, ঠিক আছে? যেমন এই যে তোমাদের বাস্তবতার ভিন্নতা, এটা একটা লেখা, এই লেখাটা কিন্তু এক ধরনের ফন্টে লেখা হয়েছে। আবার এক একটা ফন্টে এক এক রকম লেখা 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 যায়, এটা আমরা দেখবো, ফন্ট সম্পর্কে আরো বিস্তারিত ধারণা আমাদের আসবে। যেমন এখন এখান থেকে আমরা কিন্তু বিভিন্ন কিছু লিখতে পারি, যেমন এখানে লিখতে পারি মাই নেম ইজ, কি লিখতে পারি, বুশরা, ঠিক আছে? মাই নেম ইজ বুশরা, এটা এক রকমের ফন্ট। তারপরে এই লেখাটাই আমরা ভিন্ন আরেকটা ফন্টে লিখতে পারি, ঠিক আছে? কপি করলাম, ধরে নাও এবার আমি লিখলাম যে মাই নেম ইজ সুবা, আরেকবার লিখলাম যে মাই নেম ইজ মুনতাহা, ঠিক আছে? তো তিনটাই কিন্তু এখন একরকম ফন্টে লেখা। আমি যদি ফন্ট ডিফারেন্ট করে দিই তাহলে কিন্তু তোমরা ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে দেখবে। দেখো, এই দেখো মাই নেম ইজ তুবা লেখাটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। তারপরে মাই নেম, এগুলো কিন্তু এই যে এটাকে বলে ফন্ট, ঠিক আছে? এই ফন্টে আমি এটা লিখে দিই, দেখো তিনটা কিন্তু তিন রকম দেখাচ্ছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ সবাই? মাই নেম ইজ বুশরা লেখাটা একরকম, এই যে ফন্ট, এই ফন্টটা আমরা এই যেখানে দেখতে পাচ্ছ এরিয়েল লেখা, এরিয়েল, এরিয়েল ফন্টে লেখা হচ্ছে। মাই নেম ইজ তুবা, এই লেখাটা এই যে দেখতে পাচ্ছ এখানে কমিক সেন্স, MS, এই ফন্টে লেখা হয়েছে। মাই নেম ইজ মুনতাহা, এই এই যে এই লেখাটা লেখা হয়েছে, এটা লেখা হচ্ছে ইম্প্যাক্ট, এই ফন্টের নাম হচ্ছে ইম্প্যাক্ট। এগুলো সব হচ্ছে ইংলিশ ফন্ট। ঠিক এরকম একটা ফন্ট আমাদেরকে সিলেক্ট করতে বলেছে, কিন্তু সেটা হবে বাংলা ফন্ট। তো বাংলা ফন্ট ক্রিয়েট করার জন্য কি করব, এই যে আমরা ফন্ট অপশনে যাব, এখানে ফন্ট অপশনে যে এই যে মোর ফন্টস, ঠিক আছে, মোর ফন্টস যে আমরা এখানে বেঙ্গলি, এই যে স্ক্রিপ্টস এর জায়গায় বেঙ্গলি সিলেক্ট করে নিয়ে আমরা বাংলা ফন্ট সিলেক্ট করব, ঠিক আছে? এই যে একটা বাংলা ফন্ট লিখে নিলাম, সিলেক্ট করে নিলাম, ওকে। ওকে, এখন আমি যদি কোনো লেখা লিখি তাহলে সেটা বাংলাতে লিখতে পারবো, ইংলিশেও লিখতে পারবো, আমি ফন্ট বাংলাতেও লিখতে পারবো। এই দেখো, আমার নাম, আমার নাম বুশরা, এই যে এই লেখাটা আমি লিখলাম বাংলায়, ঠিক আছে? এরকম একটা ফন্ট সিলেক্ট করে নেওয়ার জন্য বলা হয়েছে। দেখো এখানে কি বলেছে, এই যে বাংলা একটা ফন্ট, মোর অপশনে ক্লিক করে অল স্ক্রিপ্টে ক্লিক করে বেঙ্গলি ফন্ট সিলেক্ট করে নিতে বলছে। তো আমরা বেঙ্গলি ফন্ট সিলেক্ট করে নিয়েছি। এরপরে কি বলেছে, ওকে ক্লিক করলে আরেকটি নতুন পপ আপ উইন্ডোতে যতগুলো বাংলা ফন্ট আছে সেগুলো আসবে, এবং সেগুলো সবগুলোকে সিলেক্ট করে আমি সিলেক্ট করে নিব। যাই হোক, আমরা বাংলা ফন্ট সিলেক্ট করে নিয়েছি। এরপরে কি বলেছে আমরা সেটা দেখব। এখন আমরা ভয়েস টাইপিং কিভাবে করতে পারি, অর্থাৎ
ভয়েস টাইপিং আমরা কিভাবে করতে পারি সেটা এখন আমরা শিখব। আমরা আবার গুগল ফন্টে চলে গেলাম। এই যে এই লেখাটা যে আমরা লিখেছি, এই যে এই লেখাটা, আমার নাম বুশরা, এটা কিন্তু আমরা টাইপ করে লিখেছি। এবার আমরা হাতে টাইপ করব না, আমরা এবার লিখবো ভয়েস টাইপ করে। তো ভয়েস টাইপ করে লেখার জন্য এখানে একটা টুলস অপশন আছে। এই যে টুলস অপশনে যদি টুলস অপশন থেকে আমি যদি নিচের দিকে যাই, এই দেখো ভয়েস টাইপিং নামে একটা অপশন আছে, ঠিক আছে? ভয়েস টাইপিং অপশনে ক্লিক করলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ ইংলিশ ইউএস লেখাটা দেখতে পাচ্ছ সবাই? জি ভাইয়া। এখন যদি জি আমি এখন যদি তার মানে কি, এখন যদি আমি কথা বলি তাহলে আমি ইংলিশে কথা বললে ইংলিশ কথাগুলো গুগল ডিটেক্ট করতে পারবে, ধরতে পারবে যে আমি ইংলিশে কি বলছি। কিন্তু আমি যদি বাংলায় বলি সে কিন্তু ধরতে পারবে না। আচ্ছা, আবার চেষ্টা করে দেখি হয় কিনা। Hey Google, can you hear me? দেখেছো, আমি যে হে গুগল ক্যান ইউ হিয়ার মি কথাটা বলেছি, এই যে ঠিক গুগল কিন্তু আইডেন্টিফাই করতে বলেছে, হে গুগল ক্যান ইউ হিয়ার মি। বুঝতে পেরেছো ভয়েস টাইপিংটা কিভাবে হয়? আচ্ছা, তোমরা সবাই বুঝতে পেরেছো তো নাকি? আমি যে কথা বললাম ভয়েস টাইপিং এর মাধ্যমে এই জিনিসটা লিখতাম, তোমরা শুনতে পেয়েছো না সবাই? জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা আরো কিছু বলি। কি বলবো? আমরা কোনো একটা কন্টেন্ট বের করি, ঠিক আছে? সেই কন্টেন্টটা আমরা পড়বো আর দেখবো যে গুগল সেগুলোকে ডিটেক্ট করতে পারছে কিনা। আচ্ছা, আমরা একটা নিউজ বের করে ফেলে দেখি, ইংলিশ নিউজ, ঠিক আছে? ওকে, আমরা এটা করবো আর দেখবো যে গুগল সেটাকে ডিটেক্ট করতে পারে কিনা, বাবুর ঠিক আছে? দোকানে দাঁড়াই দিচ্ছে, বাবু উঠছে কিনা, তোমার কান্দে কিনা দিক থাকতে। ওকে, আমি এখন এই যে এই নিউজটা পড়বো, এতটুকু পড়বো, দেখবো যে আমরা গুগল ডিটেক্ট করতে পারি কিনা। দ্য ডিটেকটিভ ব্রাঞ্চ ডিবি অফ ঢাকা মেট্রোপলিটন পুলিশ হ্যাজ অ্যারেস্টেড চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান মিল্টন সামাদ্দার। ঠিক আছে, এই জিনিসটা আমরা বলবো, দেখবো যে আমরা গুগল এটাকে ডিটেক্ট করতে পারছি। ওকে, আমরা এখন বলা শুরু করি। The detective branch (DB) of Dhaka Metropolitan Police has arrested child and old age care founder and chairman Milton Samadda. ওকে, আমরা কি বললাম? যা যা বললাম ঠিক কিন্তু তাইটাই সে ডিটেক্ট করতে পেরেছে। দ্য ডিটেকটিভ ব্রাঞ্চ অফ ঢাকা ডিবি অফ ঢাকা মেট্রোপলিটন পুলিশ হ্যাজ অ্যারেস্টেড চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান মিল্টন। এখানে নামটা কিন্তু সে ঠিকভাবে আইডেন্টিফাই করতে পারেনি। অনেক সময় তোমরা খেয়াল করবে যে নাম গুগল ঠিকঠাক ভাবে করতে পারে না, কারণ নামটা কিন্তু ইংলিশ না, ইংলিশ বাংলা আমরা সবভাবে ইউজ করি। কিছু কিছু নাম ডিটেক্ট করতে পারে, কিছু কিছু নাম ডিটেক্ট করতে পারে না। তো ঠিক একই ভাবে আমরা এখন দেখবো গুগল বাংলা কিভাবে ডিটেক্ট করছে, ঠিক আছে? ওকে, আমরা এটাকে আর একটু ছোট করে দিই, ফন্ট সাইজ, দেখতে সুবিধা হচ্ছে আমাদের। আমরা এটাকে ডিলিট করে দিলাম সবকিছু, আমরা এখন বাংলা টাইপ করব। কিন্তু বাংলা ভয়েস টাইপ করার জন্য আমাদের ফার্স্ট অফ অল কি করতে হবে? এই যে এখানে যে ল্যাঙ্গুয়েজটা আছে, এই ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিতে হবে। অর্থাৎ বাংলা টাইপ করার জন্য আমাকে বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে হবে। আমি এই যে নিচে যে এখানে স্ক্রল করে বাংলা বাংলাদেশ আছে, বাংলা ভারত আছে। এখন মোস্ট প্রবাবলি বাংলা বাংলাদেশটা কাজ করে না, বাংলা ভারতটা ভালোভাবে কাজ করে। আচ্ছা, তারপরে আমরা বাংলা বাংলাদেশটা দেখি কাজ করে কিনা। বিবিসি বাংলা ওয়েবসাইটে যাই, আমরা দেখি একটা বাংলা নিউজ তোমার কাছে কিছু একটা করবো, সেটা ডিটেক্ট করতে পারি কিনা আমরা দেখি।
ওকে, ইংলিশ চলে আসলো। একটা বাংলা খবর পড়তেছে, এটাকে রিডিং করে বা এক কাজ করতে চান, এটাকে না করে আমরা আমাদের বইটাকেই আলাদা হবে, বইয়ে যা আছে সেগুলোই পড়বো, ঠিক আছে? এই যে এই পোর্শনটুকু আমরা পড়বো। এবার আমরা আজকের মূল আলোচনায় আসি। আচ্ছা দেখি, বাংলা বাংলাদেশ এটা দিয়ে ডিটেক্ট করতে পারি কিনা। যদি না পারি তাহলে আমরা বাংলা ভারতে সুইচ করবো, ঠিক আছে? এবার আমরা আজকের মূল আলোচনায় আসি। আমরা জানি টেলিভিশন, সংবাদপত্র, রেডিও এগুলো গণযোগাযোগ মাধ্যম বলে। এগুলোকে গণযোগাযোগ, দেখো তোমরা ডিটেক্ট করতে পারছে না, তো তার মানে এখানে একটু সমস্যা আছে গুগলের। তো আমরা বাংলা ভারত করে নিলাম। এবার আই থিঙ্ক ডিটেক্ট করতে পারবেন। ওকে, আমরা দেখি ডিটেক্ট করতে পারি কিনা। এবার আমরা আজকের মূল আলোচনায় আসি। আমরা জানি টেলিভিশন, সংবাদপত্র, রেডিও এগুলোকে গণযোগাযোগ মাধ্যম বলে। আর ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোকে সামাজিক যোগাযোগ মাধ্যম বলে। আর ইন্টারনেট ব্যবহার করে যে কোনো যোগাযোগের মাধ্যম হচ্ছে নিউ মিডিয়া। দেখো, এই যে প্রথমে এই যে এতটুকু থেকে কিন্তু ডিটেক্ট করা শুরু হয়েছে। আমরা আজকের মূল আলোচনায় আসি বলেছি, সে আসবো ডিটেক্ট করেছে। আমরা জানি টেলিভিশন, সংবাদপত্র, রেডিও এগুলোকে গণযোগাযোগ মাধ্যম বলে। আর ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোকে সামাজিক যোগাযোগ মাধ্যম বলে। আর ইন্টারনেট ব্যবহার করে যে কোনো যোগাযোগের মাধ্যম হচ্ছে, এখানে শুধু দন্ত্য ন আসছে। কারণ কি জানো, বলতে পারো তোমরা কেন শুধু এখানে দন্ত্য ন আসলো? কারণ লাস্টের ওয়ার্ডটা ছিল একটা ইংলিশ ওয়ার্ড, নিউ মিডিয়া। নিউ মিডিয়া কিন্তু যদিও বাংলায় লেখা হচ্ছে, এটা কিন্তু একটা ইংলিশ মিডিয়া। আর আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেছি বাংলা, যার কারণে ইংলিশ ওয়ার্ডটাকে সে ডিটেক্ট করতে পারেনি। বুঝতে পেরেছো? এভাবেই আমরা ভয়েস সার্চের মাধ্যমে আমরা লিখতে পারি। এটাকে বলে কি জানো, এই এই পদ্ধতিটাকে কি বলে? এই পদ্ধতিটাকে বলে টেক্সট টু স্পিচ, ঠিক আছে? এটাকে বলে টেক্সট টু স্পিচ। সরি, ভুল বলেছি, উল্টোটা বলেছি, স্পিচ টু টেক্সট। স্পিচ টু, ভাইয়া আরেকবার একটু বলবেন? এটাকে বলে স্পিচ টু টেক্সট। এই যে লিখে দিচ্ছি, স্পিচ টু টেক্সট। অর্থাৎ আমি কথা বলতেছি, সেটা টেক্সটে কনভার্ট করে হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? জি ভাই। এর কিন্তু উল্টোটাও পসিবল, অর্থাৎ টেক্সট টু স্পিচও কিন্তু পসিবল, ঠিক আছে? অর্থাৎ আমি যদি চাই যে আমি একটা লেখা গুগলকে দিব, সে আমাকে সেই লেখাটা পড়ে আমাকে পড়ে শোনাবে, এটাও কিন্তু পসিবল, ঠিক আছে? যে এখানেই সম্পর্কটা আছে তোমাদের। ইংলিশ কোন একটা লেখা হলে রিড অ্যালাউড দিয়ে আমরা, এই যে রিড অ্যালাউড একটা অপশন দেখতে পাচ্ছ এখানে তোমরা। এই যে এখানে রিড অ্যালাউড যদি দিতাম, ইংলিশ কোন একটা কিছু সে পড়তে পারবে। বুঝতে পেরেছো? সেটাকে বলে হচ্ছে টেক্সট টু স্পিচ। টেক্সট টু স্পিচ। ওকে, তোমরা তাহলে বুঝতে পারলে আজকের ব্যাপারটা। এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এখন বলেছে কি, ফন্ট সিলেক্ট হয়ে গেলে কন্ট্রোল শিফট এস এই তিনটি বাটন একসাথে ক্লিক করলে ভয়েস কমান্ড চালু হয়ে যাবে এবং স্ক্রিনে একটি মাইক্রোফোনের ছবি আসবে। এই যে এই মাইক্রোফোনের কথা বলেছে। আচ্ছা, যে এখানে তোমাদের কন্ট্রোল প্লাস শিফট প্লাস এস এর কথা বলেছে, এটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি কিবোর্ডটা ওপেন করে নিচ্ছি, তোমরা তো আমার ফিজিক্যাল কিবোর্ড দেখতে পাবে না। তো আমি এখান থেকে কিবোর্ড, তোমরা যেন মনিটরেই দেখতে পারো কিবোর্ডটা, সেটা আমি এটাকে ক্রস করে দিচ্ছি, ঠিক আছে? ক্রস করে দিলাম।
এরপর আমি মনিটরে কিবোর্ড ওপেন করি। এই যে তোমরা কিবোর্ডটা দেখতে পাচ্ছ সবাই? জি ভাই। এখন দেখো, আমি সিলেক্ট করে দিচ্ছি সবগুলো। এখানে কি বলেছে তোমাদের? শিফট প্লাস কন্ট্রোল প্লাস এস, ঠিক আছে? এই যে এখানে শিফট বাটন দেখতে পাচ্ছ না, এই যে সাদা শিফট বাটন, শিফট প্লাস কন্ট্রোল, এই যে কন্ট্রোল বাটন এবং সাথে এস, ঠিক আছে? এখন যদি এই যে এখানে শিফট প্লাস কন্ট্রোল আমি আবার চাপো, দেখবে যে এখানে একটা মাইক্রোফোন চলে আসছে, আগে যে মাইক্রোফোনটা ছিল। শিফট প্লাস কন্ট্রোল প্লাস এস, দেখো মাইক্রোফোন চলে এসেছে। এখন আমি যা বলবো সেটা সে ডিটেক্ট করতে পারবে, যে বাংলা ভারত, আমি যা যা বললাম আর কি সেগুলোই চলে এসেছে আর কি এখানে। আহ, এখন আমি যা যা বলবো গুগল সেগুলো ডিটেক্ট করতে পারবে। যে আমি যেটা বললাম ঠিক সেটাই কিন্তু লেখাটা উঠবে। বুঝতে পেরেছো? এভাবেই অ্যাকচুয়ালি ভয়েস টাইপ গুলো করা হয়। ওকে, সেটার কথাই বলেছে। তারপরে 7 নম্বরে কি বলেছে? এরপর মাইক্রোফোনটিতে ক্লিক করলে আমাদের ভয়েস রেকর্ড হবে এবং সাথে সাথে আমরা আমাদের তৈরি করা ডক ফাইলে লেখা হয়ে যাবে। যে লেখা হয়ে গেল সেটার কথাই বলেছে। তারপরে কি বলেছে? এই নির্দেশনাটি বুঝতে যদি কঠিন হয় তাহলে ভয়েস টাইপ বাংলা রাইটিং এই কয়টি কিওয়ার্ড দিয়ে ইন্টারনেটে সার্চ দিলে আমরা পুরো প্রক্রিয়া প্রক্রিয়া বর্ণনা করে কয়েকটি ভিডিও আছে যা দেখে আমরা সহজেই কাজটি করতে পারবো। অর্থাৎ তোমরা যদি এই যে এই কাজগুলো তোমাদের জন্য বলছে, যে তোমরা যদি এই যে উপরে যে 6টা ইনস্ট্রাকশন, 7টা ইনস্ট্রাকশন দিয়েছে, 7টা পয়েন্ট দিয়েছে, এগুলো যদি পড়ে তোমরা যদি বুঝতে না পারো, সেক্ষেত্রে তোমরা কি করবে? এই যে ভয়েস টাইপ, এই যে এই লেখাটুকু, ভয়েস টাইপ বাংলা রাইটিং এই লেখাটুকু, এটা লিখে তোমরা যদি ইন্টারনেটে সার্চ করো তাহলে ইন্টারনেটে অনেক ভিডিও আছে, তোমরা ইউটিউবে পাবে, গুগলে পাবে, যে কিভাবে এই কাজগুলো করতে হয় ভয়েস টাইপিং এর, সেটার কথা বলেছে। সেইটার কথা বলছে। আমি এটাকে ক্রস ক্রস করে দিলাম। আমরা একজন একজন করে ল্যাপটপের সামনে এসে আমাদের বাড়িতে তৈরি তালিকা থেকে একটি একটি করে পয়েন্ট বলবো, আর একটি ডকুমেন্ট তৈরি হবে। যাই হোক, এটা পরের প্রশ্নটি। বিদ্যালয়ে কম্পিউটার না থাকলে আমরা বোর্ডেও তালিকা তৈরি করে কাজটি করতে পারি। তো সমস্যা নেই, আমাদের কাছে কম্পিউটার আছে, তোমরাও দেখতে পাচ্ছ। আর কিভাবে কাজটি করতে হয় সেটাও তোমরা দেখলে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, তোমাদের যদি কেউ যদি বুঝে না থাকো কোনো কোশ্চেন, আমাকে কিন্তু বলতে পারো, আমি আর আবার বুঝিয়ে দিই। তোমাদের বুঝতে পারোনি এমন কোনো কিছু আছে কি? হ্যাঁ ভাইয়া। আচ্ছা ভাইয়া, টেক্সট টু স্পিচ এটা কি ইন্ডিকেট করছে? টেক্সট টু স্পিচ মানে আমি গুগল বা কোনো কিছুকে বলে দিব, একটা টেক্সট দিয়ে দিব, একটা টেক্সট দিয়ে দিব কিছু, সেই টেক্সটটা আমি সেটা লেখা ফরম্যাটে দিব, রিটেন ফরম্যাটে আমি তাকে দিয়ে দিব, সে সেই লেখাটা পড়তে পারবে। আমরা তো মানুষ, আমরা মানুষ না হয় টেক্সট দেখে পড়তে পারি, কিন্তু এখন মেশিন গুলো অর্থাৎ কম্পিউটার, মোবাইল ফোন এরাও এই টেক্সট গুলো দেখে দেখে পড়তে পারে। বুঝতে পেরেছো? সেটাকে বলা হচ্ছে টেক্সট টু স্পিচ। মানে টেক্সট থেকে স্পিচে কনভার্ট করতেছে একটা ডকুমেন্ট। অর্থাৎ আমি একটা টেক্সট ডকুমেন্ট কম্পিউটারকে দিয়ে দিচ্ছি, কম্পিউটার সেটাকে কনভার্ট করতেছে স্পিচে অর্থাৎ ভয়েসে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এখন আমরা এখানে ঘটনাগুলো থেকে শুরু করি। ঘটনাগুলোতে কি বলেছে? সামাজিক যোগাযোগ মাধ্যমের বুঝছো? তুমি তো ইংলিশ ভার্সনের, তোমার কি বুঝতে অসুবিধা হচ্ছে বা রিলেট করতে কি অসুবিধা হচ্ছে? না ভাইয়া, দেখছি মিলে যাচ্ছে।
ওকে, সমস্যা নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে বেশ কিছু ভিডিওতে দেখা যাচ্ছে রাজশাহীতে মুষলধারে বৃষ্টি পড়ছে এবং কিছু জায়গা পানির নিচে তলিয়ে গেছে। বুঝতে তো তুমি তো রাজশাহীতেই, তাই না? রাজশাহীতে বাসা না? জি ভাইয়া। এমন অনেক ভিডিও দেখার পর তোমাদের মনে হবে পুরো রাজশাহী জেলা পানির নিচে তলিয়ে গেছে। আসলে কিন্তু ঘটনাটা সত্য না। পুরো রাজশাহী না, রাজশাহীর কিছু অঞ্চল। এখন কোন সংবাদ মাধ্যম যদি বৃষ্টির এই তথ্যটি প্রচার করে, তাহলে সেখানে রাজশাহীর কোন উপজেলার মানে কোন 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 গ্রাম পানির পানির নিচে তলিয়ে গেছে নির্দিষ্ট করে বলবে সংবাদ মাধ্যম। ঠিক আছে? এতে করে ওই তথ্য সম্পর্কে আমাদের মনোভাব স্পষ্ট বা যথার্থ হবে। আর শুধু বিচ্ছিন্ন কিছু ভিডিও দেখলে আমাদের মধ্যে ভুল ধারণাটি থেকে যাবে। অর্থাৎ এখানে বলতে চাচ্ছে যে আমরা যে ইনফরমেশন গুলো নিব, সেই ইনফরমেশন গুলো আমাদেরকে অথেন্টিক সোর্স থেকে নিতে হবে। অর্থাৎ একটা নিউজ পোর্টাল থেকে বা কোনো একটা নিউজ চ্যানেল থেকে আমরা এই ইনফরমেশন গুলো নিতে পারি, এবং সেই নিউজ চ্যানেলে কিন্তু বলে দেয় যে কোন কোন রাজশাহী বিভাগের বা রাজশাহী জেলার কোন কোন উপজেলাগুলো পানির নিচে তলিয়ে গেছে। এরকম স্পেসিফিকলি কিন্তু সবকিছু বলে দেওয়া হয় নিউজ রিপোর্ট গুলোতে। বাট এই যে বলেছে যে কিছু ব্যক্তিগত কিছু অ্যাকাউন্ট থেকে বেশ কিছু ভিডিওতে আমরা ফেসবুকে অনেক সময় দেখে থাকি, তো সেটা এই ফেসবুকের উপর ডিপেন্ড করা ঠিক না বর্তমান যুগে, কারণ অনেকেই বিভিন্ন ধরনের মিথ্যা খবর এর মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে, সেটার কথাই বলেছে। আবার এখানে কি বলেছে, অর্থাৎ আমরা বিভিন্ন মাধ্যমে বারবার যে তথ্যটিকে দেখি সেটি প্রকৃত সত্য বলে মনে করি, অনেক সময় এটি নাও হতে পারে। ফেসবুকে একই ধরনের একজনেরটা আরেকজন দেখে ভুল তথ্য তারা যাচাই না করেই একজনেরটা আরেকজন দেখে পোস্ট করে বারবার। এতে করে ভুল তথ্য আমাদের কাছে চলে আসার একটা সম্ভাবনা আছে। সেটাকে অ্যাভয়েড করার জন্য আমরা কি করব, সঠিক ভালো একটা সোর্স থেকে, অথেন্টিক কোনো সোর্স থেকে নিউজ কালেক্ট করবো বা ইনফরমেশন নিব, সেটাই বলছি। আর কি বলছে, এছাড়া বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে আমরা ইন্টারনেটে একবার যেটি দেখি বা অনুসন্ধান করি, আমার সামনে বারবার ওই একই বিষয়ের একই ধরনের কন্টেন্ট বা তথ্য আসতে থাকে। এতে করে আমার মনে হতে পারে এটি আসলে ঘটছে, যা বা এটি প্রকৃত সত্য। এই ব্যাপারটা কিন্তু একটা বোঝার একটা জিনিস যে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে এই যে আমরা ইন্টারনেটে একবার যেটি দেখি বা অনুসন্ধান করি, সেটাই আমাদের সামনে বারবার আসে। ঠিক আছে? তোমরা খেয়াল করবে একটা বিষয়, আমি এটা ক্লোজ করে দিলাম। ধরো তুমি ফেসবুক চালাচ্ছ, ফেসবুকে তুমি যদি ধরো তোমরা একটা ফেসবুক থেকে কোনো একটা তোমাদের ড্রেস কিনবে, তো তুমি যদি সেই ড্রেস কেনার জন্য ড্রেস সার্চ করো, তাহলে তুমি দেখবে ফেসবুক এর পর থেকে যখন তুমি সার্চ করেছো তখন থেকে কিন্তু শুরু করে এরপর থেকে তোমাকে বিভিন্ন ধরনের অ্যাড দেখাবে, অর্থাৎ অ্যাডভার্টিসমেন্ট দেখাবে। সেই অ্যাডভার্টিসমেন্ট গুলো হবে ক্লোথস রিলেটেড বা ক্লোদিং রিলেটেড, হয়তোবা সেই ড্রেস বা অন্য কোনো ক্লোথ, এইরকম রিলেটেড অ্যাড দেখাবে। তো এটা কিভাবে বুঝতে পারছে? এই কাজটা হচ্ছে এআই এর মাধ্যমে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। কিভাবে হচ্ছে বলি, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খেয়াল করে যে তুমি অ্যাকচুয়ালি কোন জিনিসটার প্রতি ইন্টারেস্টেড, তুমি কি জিনিস সার্চ করছো, এই জিনিসটা খেয়াল রাখে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো যখন সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা একটা রোবট বলতে পারো, সেটা যখন দেখে যে তুমি এই জিনিসটা লিখে সার্চ করছো, সে কিন্তু ফেসবুকের সাথে ইন্টিগ্রেটেড আছে। শুধু ফেসবুক না, এখন গুগলের সাথেও আছে, আবার অন্যান্য প্ল্যাটফর্মের সাথেও আছে। তো তুমি যখন একটা জিনিস সার্চ করো, তখন সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বুঝে যে তুমি এখন এই জিনিসটা খুঁজছো, তুমি সেই জিনিসটাতে খুঁজছো, অর্থাৎ ড্রেস খুঁজছো। এই জন্য গুগল সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অটোমেটিক্যালি ড্রেস রিলেটেড বা ক্লোদিং রিলেটেড অ্যাড গুলো তোমার সামনে নিয়ে এসে প্রেজেন্ট করে। বুঝতে পেরেছো? এই জিনিসটার কথাই বলেছে এখানে। আর তখন আমরা একই জিনিস বারবার দেখতে পাই। তো আজ থেকে আগামী 2 সপ্তাহ আমরা একটি নোট বই বা জার্নাল লিখবো। এটা ক্লাসের কাজ, এটাকে আমরা স্কিপ করছি। আচ্ছা, আমার কেন যেন মনে হচ্ছে আমি তোমাদেরকে এগুলো পড়িয়েছি, যে যুক্তি তর্কে নিরপেক্ষতা যাচাই, এগুলো কি আমি তোমাদেরকে পড়িয়েছি কখনো? একটু এনশিওর করো তো জি তোমরা ভাইয়া, প্লিজ। জি ভাইয়া পড়িয়েছিলেন। আচ্ছা, এই জন্যই আমার মনে হচ্ছিল যে হ্যাঁ, আমি এগুলো পড়িয়েছি। তো
বাট এটা মনে হয় খুব ভালোভাবে দেখানো হয়নি তোমাদেরকে, এই যে ভয়েস টাইপিং এর ব্যাপারটা, তাই না? ওটা যখন দেখাতে গিয়েছিলেন তখন ল্যাপটপটা অফ হয়ে গিয়েছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, একদিন আমার নেটওয়ার্কের খুবই বাজে অবস্থা ছিল। হ্যাঁ হ্যাঁ, ওই দিনেই আর কি এটা পড়া আছে। আচ্ছা, ওকে। আজকে আই থিঙ্ক তোমরা অনেক ক্লিয়ারলি বুঝতে পেরেছো। হ্যাঁ, তাহলে আমরা যেখানে শেষ করেছিলাম সেই জায়গা থেকেই শুরু করি। কোন জায়গায় শেষ করেছিলাম? ভাইয়া 11 পৃষ্ঠা হয়ে গেছে। তথ্য যেভাবে সংবাদ হয়ে ওঠে, এটাও আমি পড়িয়েছিলাম মনে হচ্ছে আমার। এটাও আমি পড়িয়েছিলাম, এই যে 13 নম্বর পেজ। আচ্ছা, কত নম্বর পেজ থেকে শুরু করলে তোমাদের সবার জন্য ভালো হয়? বুশরা, তুমি বলো তো। বুশরা, মুনতাহা, তুবা, সবাই বলো। ভাইয়া 16 পৃষ্ঠা পর্যন্ত পড়ানো হয়েছে। 16 পৃষ্ঠা পর্যন্ত পড়ানো হয়েছিল। হ্যাঁ, এই তো আমার মনে পড়ছে যে আমি তোমাদেরকে এই যে কাউন্ট ইফ, এই জিনিসটা পড়ানোর কথা ছিল তোমাদের। জি হ্যাঁ। এক্সেল, মাইক্রোসফট এক্সেলে কিভাবে কাজ করতে হয় সেই বিষয়টা, ঠিক আছে? আমি মাইক্রোসফট এক্সেল কিভাবে ব্যবহার করতে হয় সেই জিনিসগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম। হ্যাঁ আমি দেখিয়েছিলাম। মাইক্রোসফট এক্সেল, তো আমি কি আজকে আবার দেখাবো? না ভাইয়া। পুষ্টা সেদিন ছিল না, তুবা তুমিও ছিলে না সেদিন, সেদিনের ক্লাসে আমার মনে আছে। তুমি না বলতেছো কেন? তুমি কি পারো? ভাইয়া ক্লাসটা তো পরে করেছিলাম। আচ্ছা আচ্ছা, ভিডিওটা, ক্লাস ভিডিও। আচ্ছা, বুঝলা? জি ভাইয়া। করবো বলো, তোমাকে কি আমি দেখিয়ে দিব এই ব্যাপারটা, যে কিভাবে মাইক্রোসফট এক্সেল ওপেন করতে হয়, কিভাবে কাজ করতে হয় মাইক্রোসফট এক্সেল এর। আচ্ছা, আমরা ওপেন করি, আর মাইক্রোসফট এর এক্সেল এর যেহেতু কাজ করব আমরা, সো আমাদেরকে অবশ্যই এক্সেল ওপেন করতে হবে এবং সাথে বুঝটাও বুঝে যাবে যে কিভাবে কাজগুলো করতে হচ্ছে। আমরা এগুলো ক্রস করে দিচ্ছি। তো আমরা এখন মাইক্রোসফট এক্সেল ওপেন করবো। মাইক্রোসফট এক্সেল জিনিসটা কি? মাইক্রোসফট এক্সেল হচ্ছে ডেটা সংরক্ষণ করার একটা সফটওয়্যার, যেটার মাধ্যমে আমরা ডেটা সংরক্ষণ করে রাখতে পারি, ঠিক আছে? তো আমি মাইক্রোসফট এক্সেল ওপেন করি। মাইক্রোসফট এক্সেল সাধারণত কম্পিউটারে তোমরা পাবে, মাইক্রোসফট এক্সেল ফোনেও পেতে পারো। হ্যাঁ, ফোনেও পাবে তোমরা মাইক্রোসফট এক্সেল। তোমরা চাইলে ইনস্টল করে নিতে পারো গুগল প্লে স্টোর থেকে। তোমাদের দেখিয়ে দিই গুগল প্লে স্টোর এক্সেল। গুগল প্লে স্টোর, এই যে এই গুগল প্লে স্টোরে মাইক্রোসফট এক্সেল লিখে সার্চ করলে এই যে এইটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? এটা ইনস্টল করে এই এক্সেল এর সেম কাজগুলো তোমরা ফোনের মাধ্যমেই করতে পারবে, কম্পিউটার ছাড়াই, ঠিক আছে? তো আমরা কম্পিউটারে চলে যাই, ঠিক আছে? কম্পিউটারের মাধ্যমে আমরা কিভাবে করব, আমরা এই যে এখানে স্টার্ট বাটনে ক্লিক করব। তারপরে আমরা এই যে সার্চ অপশন দেখতে পাচ্ছ, এখানে সার্চ করব এক্সেল লিখে, হ্যাঁ, EXCEL। দেখো এক্সেল সফটওয়্যারটার লোগো তোমরা দেখতে পাচ্ছ, এই যে এক্সেল। এটাকে আমরা এখন ওপেন করব। ওকে, আমরা এখন ওপেন করলাম এক্সেলটাকে। এরকম একটা ইন্টারফেস তোমরা দেখতে পাবে। তো এই যে এখানে আমরা প্রথমে শুরু করবো ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক দিয়ে শুরু করব। ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক দিয়ে শুরু করার পর আমরা এইরকম দেখতে পাবো। তোমরা সবাই দেখতে পাচ্ছ না আমার স্ক্রিন? জি ভাইয়া। এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এই স্ক্রিনে আমরা এই ঘরগুলো একটু বড় করে নিই তোমাদের যেন বুঝতে সুবিধা হয়। মজার কিছু জিনিস শিখবো আমরা, যোগ বিয়োগ করা, বিভিন্ন ডেটা নেয়া, ঠিক আছে? ধরে নাও আমি এখানে লিখলাম সাবজেক্ট,
ধরে নাও তোমাদের একটা পরীক্ষা হয়েছে এবং সেই পরীক্ষায় কে কত মার্কস পেয়েছো সেগুলো আমরা এন্ট্রি দিব এখানে, ঠিক আছে? ধরে নাও এখানে আমরা লিখবো সাবজেক্ট, তারপরেরটাতে লিখবো স্টুডেন্ট নেম, সাবজেক্ট বাদ দিই। ধরলাম যে বাংলায় একজন স্টুডেন্ট কত মার্কস পেয়েছে সেটা আমরা এই কলাম বরাবর লিখবো, ঠিক আছে? তারপরে ইংলিশ, ইংলিশ, ম্যাথ, ঠিক আছে? তো ধরে নাও তোমরা তিনজন আছো, একজন হচ্ছে গিয়ে মুনতাহা, একজন হচ্ছে তুবা, একজন হচ্ছে বুশরা। ধরে নাও তোমরা 10-এর মধ্যে 10-এর মধ্যে মুনতাহা পেয়েছে বাংলায় 10। তারপর ধরে নিলাম তুবা 10-এর মধ্যে পেয়েছে 9, বুশরা 10-এর মধ্যে পেয়েছে 8 বাংলায়। বুশরা মুনতাহা ইংলিশে পেয়েছে ধরে নিলাম 8, আর তুবা পেয়েছে ধরে নিলাম 9, এবং মুনতাহা ধরে নিলাম পেয়েছে ইংলিশে, সরি বুশরা ধরে নিলাম 10, ঠিক আছে? ম্যাথে আমরা ধরে নিলাম যে ম্যাথে তোমরা সবাই সমান পেয়েছো ধরে নিলাম, সবাই 10-এ 10 পেয়েছো, ঠিক আছে? সবাই 10-এ 10 পেয়েছো। এখন আমরা চাইলে কিন্তু কি করতে পারি, এখানে টোটাল মার্কস, টোটাল মার্কস। এখন আমরা কি করব, টোটাল মার্কস কিভাবে হিসাব করব? এই যে এই তিনটা যোগ করে আমরা এখানে বসাবো, তাহলে 10, 10, 20 এবং 8, 8, 28। তাহলে কি আমরা এই যে এভাবে 28 বসাবো এভাবে? না, আমরা এভাবে 28 বসাবো। তাহলে কি করতে হবে, আমাকে কিন্তু প্রত্যেকটাই আলাদা আলাদা ভাবে যোগ করে তারপরে আমাকে টোটালটা বসাতে হবে। তো আমাদের তো অবশ্যই এখন বর্তমান যুগে মানুষের ব্যস্ততার যুগে কারো এত সময় নেই যে এত ডাটা এভাবে আলাদা আলাদা ভাবে যোগ করে তারপরে এখানে বসানো, ঠিক আছে? তো আমরা কি করব, আমরা এক্সেল কে একটা সূত্র দিয়ে দিব যে তুমি এই এই সেলটা, এগুলোকে কিন্তু এক একটা সেল বলে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ চারকোনা প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা ঘরকে এক একটা সেল বলে। আর এই সেলগুলোর কিন্তু নাম আছে, এক একটা প্রত্যেকটা সেলের আলাদা আলাদা নাম আছে। কিভাবে নামকরণ করা হয়, এই যে উপরে দেখতে পাচ্ছ এ, তারপরে বি, সি, ডি, ই, এফ, এফ, এটা হচ্ছে এই কলামটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুরোটা একটা কলাম, এই কলামটা হচ্ছে এফ কলাম, জি কলাম, এইচ কলাম, আই কলাম, ঠিক আছে? এগুলো প্রত্যেককে এক একটা কলাম বলে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে এক, একেবারে রাইট লেফট সাইডে দেখতে পাচ্ছ 1, 2, 3, 4, এই যে এটা 4 নাম্বার কলাম, এটা 5 নাম্বার কলাম, এটা 6 নাম্বার কলাম, 7 নাম্বার কলাম। তো এভাবে এগুলো কলামের নাম, এগুলো গেল, আর এগুলো হচ্ছে এক একটা, সরি এগুলো, এগুলো এ বি সি ডি, এগুলো এক একটা কলামের নাম, আর এবং রাইট সাইডে 1, 2, 3, 4 এগুলো হচ্ছে এক একটা রো এর নাম বা সারির নাম। তাহলে যে মুনতাহা যেখানে লেখা আছে এই সেল, এটাকে কি বলতেছে, একটা সেল। এই সেলের নাম কি হবে, এই সেলের নাম হবে A2, ঠিক আছে? এই সেলের নাম হবে A2। কেন? কারণ এটা এ কলাম এবং 2 নাম্বার রো, 2 নাম্বার রো এর অন্তর্ভুক্ত এই সেলটা, যার কারণে এটার নাম হচ্ছে A2। তাহলে এই 10 যেখানে বাংলা যেখানে লেখা আছে এটার সেলের নাম কি হবে বলতো? এই সেলের নাম হবে B1, কারণ কি এটা বি কলামের অংশ এবং 1 রো এর অংশ এই বাংলা এই সেলটা, ঠিক আছে? তাহলে এখানে যদি একটা সেল, এই যে সেলটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে সেলটা সিলেক্টেড হচ্ছে এটার নাম কি হবে, এটার নাম হবে F6। কেন F6? কারণ এই সেলটার ঠিক উপরের দিকে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো এটা F নাম্বার কলামের একটা সেল, ঠিক আছে? আবার এই সেলটাই আমরা যদি লেফট সাইডে যাই দেখবো 6 নাম্বার রো এর একটা সেল, বুঝতে পেরেছো? এই জন্য আমরা এটার নাম দিচ্ছি F6। তার পাশেরটা যদি আসি তাহলে এটাকে আমরা বলবো
G6, তার পাশেরটা যদি বলি তাহলে H6, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের G6, তার পাশেরটা হচ্ছে H6, ঠিক আছে? এখন এফ এর ঠিক নিচেরটা যেটা, সেটাকে আমরা বলবো F7, কারণ কি সেটা এফ কলামের বাট 7 নাম্বার রো এর একটা সেল, এই জন্য আমরা বলবো F7। তারপরেরটা হবে কি F8, তারপরেরটা হবে F9, বুঝতে পেরেছো? এভাবে করে প্রত্যেকটা সেলের আলাদা আলাদা নাম আছে, তো এগুলো হচ্ছে এক একটা সেলের নাম, ঠিক আছে? ওকে, এখন আমরা মূল বিষয়ে আসি যে আমরা এভাবে কি করব, যোগ করব। আমরা তো আলাদা আলাদা ভাবে যোগ করতে পারি না, মানে আলাদা আলাদা ভাবে। এখন আমাদের না হয় 3 জন স্টুডেন্ট তোমরা, কিন্তু আমাদের যদি 100 জন স্টুডেন্ট থাকে, তাহলে কি আমি 100 জনের আলাদা? কখনোই না। আমরা কি করব, যে আমরা এখানে একটা এই সেলের মধ্যে একটা সূত্র দিয়ে দিব। এই সেলের মধ্যে কিভাবে সূত্র দিয়ে দিব? এই সেলের মধ্যে যদি সূত্র দিতে চাই, তাহলে এই যে F(x) একটা দেখতে পাচ্ছ না, এই যে একটা করে ফর্মুলা বার করে থাকে, এই যে দেখতে পাচ্ছ সবাই, এই যে অনেক কিছু লিখেছি এলোমেলো, এই যে দেখতে পাচ্ছ। একটু রেসপন্স করো, নাহলে আমি বুঝতে পারছি না যে তোমরা দেখতে পাচ্ছ কিনা। সবাই কি, তোমরা কি আমার সাথে আছো? জি ভাইয়া। ভাইয়া। দেখতে পাচ্ছ তোমরা? জি ভাইয়া। এই যে এখানে এটাকে বলে ফর্মুলা বার, ঠিক আছে? এই ফর্মুলা বারে আমরা একটা ফর্মুলা দিয়ে দিই। আর এক্সেল এর ফর্মুলা দেওয়ার জন্য সবসময় কি করব, আমরা ইকুয়াল চাপবো আগে, ঠিক আছে? আমরা এই ফর্মুলা বার যেখানে আমি দেখাচ্ছি, এখানেও আমি ফর্মুলা দিতে পারি, বা আমরা যে সেলটাতে ফর্মুলা দিতে চাই সেই সেলটা সিলেক্ট করে, অর্থাৎ এই সেলটা সিলেক্ট করে এখানেও আমরা ফর্মুলা দিতে পারি। আর ফর্মুলা দেওয়ার জন্য কি করতে হয়, প্রথমেই ইকুয়াল চাপতে হয়। আমি ইকুয়াল চেপে নিলাম, ঠিক আছে? তারপরে কি করব, আমি যোগ করব এই 3টা সেল, এই সেল অর্থাৎ B2 সেল, দেখো কিন্তু সিলেক্ট হয়ে গেছে B2 সেল, আর এখানে লেখা উঠে গেছে B2, ঠিক আছে? তারপরে আমি কি করব, প্লাস সাইন দিব, B2 এর পরে প্লাস সাইন দিলাম, তারপরে আমি তারপরের সেলটা সিলেক্ট করব, অর্থাৎ 8 যেখানে লেখা আছে, মুনতাহা যে ইংলিশে 8 পেয়েছে, সেটাতে আমি সিলেক্ট করব। এটা সিলেক্ট করলাম, দেখো অটোমেটিক্যালি কিন্তু এই সেলের নাম, এই সেলের নাম কি C2, এই C2 কিন্তু এখানে চলে এসেছে। তারপরে আমরা আবার প্লাস সাইন দিব, তারপরে তৃতীয় যে সেলটা আছে এখানে আমরা ক্লিক করব, দেখো যে ডি টু এই সেলটার নাম হচ্ছে ডি টু, এই যে উপরে দেখো ডি আছে আর এই যে হচ্ছে 2, দেখো ডি2। এই যে আমরা ফর্মুলাটা দিলাম, অর্থাৎ B2 প্লাস C2 প্লাস D2, অর্থাৎ B2 তে যে ভ্যালুটা আছে সেটা যোগ করবে, C2 তে যে ভ্যালুটা আছে সেটা যোগ করবে, এবং D2 তে যেটা ভ্যালু আছে সেটা যোগ করবে, ঠিক আছে? এখন আমরা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করবো মানে কোনটা বলতো? এন্টার বলতে কোনটা বোঝাচ্ছি, দেখো কিবোর্ডে আমি দেখাচ্ছি আমাদেরকে, এই যে এন্টার, ঠিক আছে? এটা সিলেক্ট করে আমি এখন করব, এন্টার দিয়ে দিলাম, দেখো অটোমেটিক্যালি কিন্তু 28 হয়ে গেছে। এখন এটার ক্ষেত্রে তাহলে আমি কি করব বলতো? দ্বিতীয়বার কি আমি আবার ফর্মুলা টাইপ করব? ডেফিনেটলি না। কারণ আমাদের 100 জন স্টুডেন্ট থাকলে কি তাহলে আমি 100 বার ফর্মুলা, 100টা ফর্মুলা টাইপ করব? অবশ্যই না। এই জন্য আমি কি করব, এই যে আগে যে ফর্মুলা টাইপ করেছিলাম, এই জন্য এই যে কোনায় দেখতে পাচ্ছ একটা ডট সাইনের মতো, এই যে এটাকে ধরে আমি টেনে এদিকে নামিয়ে দিব, নামিয়ে ছেড়ে দিব, অটোমেটিক্যালি সবগুলো সেল এখানে যোগ হয়ে যাচ্ছে। দেখো এখন যদি আমি এখানকার নাম্বার গুলো চেঞ্জ করি, এখানে টোটাল নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ধরো আমি মুনতাহার ইংলিশের মার্কটা 5 করে দিলাম, ঠিক আছে? 5 করে আমি এই যে এন্টার চাপ দিয়ে দিলাম, দেখো এটা কিন্তু 25 হয়ে গেল, বুঝতে পেরেছো? এখন যদি এটাকে আমি যদি 9 করে দেই, 9 করে দিয়ে যদি আমি এন্টার চাপি, তাহলে দেখো 29 হয়ে গেল। এটাকে যদি আমি 0 দেই, তারপরে যদি এন্টার চাপি, তাহলে কিন্তু 20 হয়ে গেল। এই 10 প্লাস 10, কারণ কি, এই যে এখানে সূত্রটা দেখতে পাচ্ছ ফর্মুলা বারে, এই দেখো এই যে সেলটা আমি যখন সিলেক্ট করলাম, এই যে 20, এই সেলটা সিলেক্ট করলে আমরা এই যে ফর্মুলা বারে দেখো আমরা একটা ফর্মুলা দেখতে পাচ্ছি কিন্তু, তাই না? দেখতে পাচ্ছ তোমরা? জি ভাইয়া। এই যে V2 প্লাস C2
প্লাস D2। এখন তার পরের সেলটা আমরা সিলেক্ট করব। পরের সেলটা সিলেক্ট করলে কিন্তু এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ওই ফর্মুলাটা দেখাচ্ছে B3 প্লাস D3 C3 প্লাস D3, অর্থাৎ এই যে এগুলো 9 প্লাস 9 প্লাস 10। ঠিক আছে, এই যে সেলগুলো দেখাচ্ছে, এই তিনটা সেলের যোগফল আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমি যদি এখানে চেঞ্জ করি, মনে করো তোমাদের সবাইকে ইংলিশে আমি 0 দিয়ে দিলাম, দেখো সবার কিন্তু মার্কটাই, টোটাল মার্কটাও কিন্তু অটোমেটিকলি আপডেট হয়ে যাচ্ছে। ঠিক একই ভাবে আমরা যেভাবে যোগ করলাম সেভাবে আমরা গুণ করতে পারি, ভাগ করতে পারি, বিয়োগ করতে পারি। দেখো এখানে জাস্ট সূত্রটা চেঞ্জ করে দিলেই হবে। দেখো এখানে D2 B1 প্লাস C2, এখানে মাইনাস D2 আমি করে দিলাম। ঠিক আছে, মাইনাস D2 করে দিলাম। মাইনাস D2 করে দিয়ে আমি এন্টার চাপ দিয়ে দিলাম। দেখো এই যে সূত্রটা কি ছিল, B2 প্লাস C2 অর্থাৎ 10 প্লাস 0 মাইনাস 10 অর্থাৎ টোটাল হবে 0। দেখো এখানে কিন্তু যোগ আর বিয়োগ একসাথে হয়ে যাচ্ছে, অর্থাৎ আমি একটা ফর্মুলা দিয়ে দিব, সেই ফর্মুলা অনুযায়ী এখানে কাজ হবে। বুঝতে পেরেছো কি? এক্সেল আমরা কেন ব্যবহার করব? এক্সেল আমাদের কাজগুলোকে কতটা সহজ করে দেয়। আচ্ছা, এখানে আমরা ভ্যালুটা চেঞ্জ করি, ভ্যালু আমরা 20 দিয়ে দিই। 20 যদি দিয়ে দিয়ে আমরা ইন্টার চাপলাম, তাহলে কি হলো দেখো, 10 প্লাস 20 মাইনাস 10, 10 এবং 20 হবে 30, তার থেকে মাইনাস 10 যদি দিয়ে দিই তাহলে হয়ে গেল 20। বুঝতে পেরেছো? এখন আমরা যদি সেম ফর্মুলা এখানেও অ্যাপ্লাই করতে চাই, এখানেও অ্যাপ্লাই করতে চাই, অর্থাৎ টুবার ক্ষেত্রে এবং বুস্টার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চাই, তখন কি করব, এই যে মুনতাহার যেখানে এখানে যে ফর্মুলাটা দিয়েছি সেটা আমরা নিচে কপি করে দিব। কিভাবে কপি করব? এই যে এখানে দেখতে পাচ্ছ একটা ডট টাইপের, এটাকে ধরে আমরা নিচে নামিয়ে দিব। এই যে হয়ে গেল। বুঝতে পেরেছো? এখন দেখতে পাচ্ছ 8 প্লাস 0 মাইনাস 10, তার মানে -2 আসছে টোটাল। তারপরে দেখো এখানে 9 প্লাস 0 মাইনাস 10, -1 আসছে। বুঝতে পারছো যে যোগ বিয়োগের কাজ অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। এখন আমরা দেখি, আমরা গুণ করি। ঠিক আছে, এখানে আমরা এই এই প্লাস মাইনাস সাইন না দিয়ে আমরা গুণ চিহ্ন দিব। ঠিক আছে, গুণ চিহ্ন কিভাবে দেয় বলতো? গুণ চিহ্ন কিন্তু এখানে এই শিফট চেপে এই যে এখানে স্টার সাইনটা, এখানে গুণ চিহ্ন। ঠিক আছে, এক্সেল এর ক্ষেত্রে স্টার সাইনটাই হচ্ছে গুণ চিহ্ন। শিফট চেপে আমরা আবার এই যে সাইন দিয়ে দেখো স্টার হয়ে যায়। ঠিক আছে, এবার আমরা যদি দেখি, দেখো 10 গুণন 20 গুণন 10 গুণ করলে কত হয়? 2000 হয়। এখন এইটাকে আমরা আবার কপি করে দিব। দেখো সব ক্ষেত্রে ইয়ে হয়ে যাবে। 9 গুণন 0 গুণন 10 শূন্য অ্যান্সার। 8 গুণন 0 গুণন 10 শূন্য অ্যান্সার। ঠিক আছে, এটাকে আমরা চেঞ্জ করে দিই। ধরে নিলাম এখানে আমরা 5 দিলাম, এখানে দিলাম ধরো যে 6 দিলাম। ঠিক আছে, দেখো গুণফলটা কিন্তু এখানে দেখাচ্ছে। 5 আর 9 গুণ করলে 45, তার সাথে যোগ করলে কিন্তু 10 গুণ করলে 450, 6 আর 8 গুণ করলে 6 আর 8 গুণ করলে 48, এবং তার সাথে 10 গুণ করলে 480। এভাবেই কিন্তু ব্যাপারগুলো চেঞ্জ হচ্ছে। তো এতটুকু সবাই ক্লিয়ার তো নাকি? যোগ আমরা কি দেখলাম? যোগ বিয়োগ এবং গুণ দেখলাম। ক্লিয়ার তো সবাই নাকি? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, এখন তোমাদের বইয়ে চলে যাই। তোমাদের বইয়ে ঠিক কি বলা হয়েছে সে অনুযায়ী এখন আমরা কন্টিনিউ করি। বইয়ে কি বলা হয়েছে? তোমাদের বইয়ে বলা হয়েছে যে এই যে কাউন্টিভ, এই কাউন্টিভের ব্যবহার, কাউন্টিভ একটা ফর্মুলা কিভাবে আমরা লিখতে পাই, লিখতে কাউন্টিভ ব্যবহার করে কিভাবে আমরা কাজ করতে পারি, সেগুলো আমরা এখন দেখব। ঠিক আছে, আর তোমরা একটু রেগুলার ক্লাস করার চেষ্টা করবে প্লিজ। রেগুলার ক্লাস না করলে আসলে হঠাৎ করে এসে অনেক সময় অসুবিধা হয়ে যায়, বুঝতে? তোমরা ট্রাই করবে সবসময় রেগুলারলি ক্লাস করা। ঠিক আছে।
ওকে, মনে করো অনেকজন আছে এখানে, ঠিক আছে। এ নামে একজন স্টুডেন্ট আছে, বি নামে একজন স্টুডেন্ট আছে, সি নামে একজন স্টুডেন্ট আছে, ঠিক আছে। তো এইভাবে আমরা বি নামে একজন স্টুডেন্ট আছে, ওকে। আমরা ধরে নিলাম যে মুনতাহা, তুবা, বুশরা এবং এ বি সি ডি ই এফ জি এইচ এরা হচ্ছে আমাদের স্টুডেন্ট, ঠিক আছে। তো এখন আমরা দেখতে চাই যে কতজন স্টুডেন্ট ধরো বাংলায় এই মার্কসটা পেয়েছে, ঠিক আছে। বাংলায় মার্কস পেয়েছে এরা, এই মার্কস গুলো আমরা র্যান্ডমলি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এরা সবাই বাংলার মার্কস। এখন আমরা চাচ্ছি যারা 8 নাম্বার পেয়েছে তাদের নামগুলো, ঠিক আছে। যারা বাংলায় 8 পেয়েছে তারা ঠিক কয়জন আছে, বাংলায় 10-এর মধ্যে 8 পাওয়া স্টুডেন্ট কতজন আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি একজন, দুইজন, তিনজন, তাই না। এখানে অল্প সংখ্যক ডেটা, যার কারণে আমরা অনেক তাড়াতাড়ি বুঝতে পারছি যে এখানে তিনজন, এখানে ফর্মুলা ইউজ করার কিছু নেই। কিন্তু যখন আমাদের কাছে হাজার হাজার ডাটা থাকবে, হাজার হাজার ডাটা থেকে কি এরকম করে সহজে খুঁজে বের করা পসিবল হবে, তোমরা বলো তো। না ভাইয়া। পসিবল হবে না। 1000 ডাটা থেকে যদি আমি খুঁজে বের করতে চাই যে কতজন 8 পেয়েছে, তাহলে কিন্তু আমাকে 1000টা ডাটা এভাবে একটা একটা করে দেখতে হবে। সো এটা আসলেই পসিবল না এবং ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এজন্য আমি কি বলবো, এজন্য আমি কম্পিউটারকে বলে দিব কাউন্ট ইফ, মানে কাউন্ট করো যদি মানে 8 হয়, ঠিক আছে। কাউন্ট করবে, আমরা এই সেলের মধ্যে দিয়ে দিব। ধরে যাও এখানে একটা সেল সিলেক্ট করলাম, এই সেলটা আমরা বলবো যে ইকুয়াল দিয়ে কাউন্ট ইফ, কাউন্ট ইফ নাকি কাউন্ট ইফস, কোনটা আছে তোমাদের। এখানে দুটো ফাংশন, একটা হচ্ছে কাউন্ট ইফ আর একটা হচ্ছে কাউন্ট ইফ তারপরে এস দেয়ার কাউন্ট ইফ। আমরা আগে দেখে নেই তোমাদের কোনটার কথা বলা হচ্ছে, কাউন্ট ইফ না কাউন্ট ইফস, ঠিক আছে। কাউন্ট ইফস এর কথা বলা হচ্ছে, কিন্তু কাউন্ট ইফস এর জিনিসটা বোঝার আগে কাউন্ট ইফটা বোঝা জরুরি, ঠিক আছে। তো কাউন্ট ইফটা আমরা দিয়ে শুরু করি। কাউন্ট ইফ, কাউন্ট ইফ এর যে অ্যাট্রিবিউট গুলো সেগুলো আমরা বলছি। কাউন্ট ইফ, তারপরে আমরা কি দিব, একটা ব্র্যাকেট দিব, এবং তারপরে দেখো এখানে ছোট্ট করে নিচে লেখা আসছে যে রেঞ্জ, ঠিক আছে। রেঞ্জ, তারপরে হচ্ছে ক্রাইটেরিয়া লেখা, দেখতে পাচ্ছ কি তোমরা। রেঞ্জ এবং ক্রাইটেরিয়া লেখাগুলো অনেক ছোট করে, কিন্তু তোমরা কিন্তু চাইলে স্ক্রিন জুম করে দেখতে পারো। কাউন্ট ইফ এর পরে যখন আমি ব্র্যাকেট দিয়েছি তখন কিন্তু রেঞ্জ চাচ্ছি, অর্থাৎ ব্র্যাকেটের পরে আমাকে রেঞ্জ দিয়ে দিতে হবে, অর্থাৎ আমি কোন রেঞ্জ থেকে কোন রেঞ্জের মধ্যে খুঁজতে চাচ্ছি, ঠিক আছে। অর্থাৎ আমি এই যে 10 থেকে শুরু করে এই যে এই রেঞ্জের মধ্যে খুঁজতে চাচ্ছি, ঠিক আছে। কি খুঁজতে চাচ্ছি,
8 কতজন পেয়েছে সেটা খুঁজতে চাচ্ছি। তো রেঞ্জ আমি দিয়ে দিলাম, এভাবে এভাবে রেঞ্জ আমি সিলেক্ট করে দিলাম, রেঞ্জ সিলেক্ট হয়ে গেল। তারপরে আমি কমা দিয়ে দিলাম, ঠিক আছে? কারণ রেঞ্জের পরে দেখো নিচে ছোট করে কমা আছে। কমার পরে আমার কাছে চাচ্ছে কি ক্রাইটেরিয়া, অর্থাৎ কোন ক্রাইটেরিয়া হলে সে কাউন্ট করবে, ঠিক আছে? তো আমি এরপরে দিয়ে দিলাম 8, ঠিক আছে? অর্থাৎ যদি এই রেঞ্জের মধ্যে কোনো সেলের ভ্যালু 8 হয় তাহলে সে কাউন্ট করবে 1, ঠিক আছে? তারপরে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দিয়ে এন্টার চাপলাম, ঠিক আছে? দেখো ও কিন্তু আমাকে ভ্যালু দিচ্ছে 3, বুঝতে পেরেছো কেন 3 দিচ্ছে? দেখো এখানে আমার 1 2 3 তিনজন কিন্তু আছে, এই যে দুইটা এবং সাথে এই যে একটা, এই তিনটা ভ্যালু আছে, এজন্য আমার 3 হচ্ছে। এখন আমরা দেখো এখান থেকে একটাকে চেঞ্জ করে দিব, 7টাকে আমরা 8-এ কনভার্ট করে দিই, ঠিক আছে? এই যে 8-এ কনভার্ট করে দিয়ে এন্টার চাপবো, দেখো এখানে কিন্তু 4 হয়ে গেল, বুঝতে পারছো কি সবাই? এটা হচ্ছে কাউন্ট ইফ, কাউন্ট ইফ এর হচ্ছে গিয়ে মানে ফাংশন। তো আমি আরেকটাকে 8 করে দেই, আরেকটাকে 8 করে দিয়ে এন্টার চাপলাম, দেখো এবার কিন্তু 5 হয়ে গেছে। অর্থাৎ কাউন্ট ইফ ফাংশনটার কাজ হচ্ছে আমি তাকে রেঞ্জ সিলেক্ট করে দিব, সেই রেঞ্জের মধ্যে সে কি করবে, সেই রেঞ্জের মধ্যে সে সিলেক্ট করে সেই রেঞ্জের মধ্যে সে খুঁজবে, আমি যে ক্রাইটেরিয়াটা তাকে দিয়ে দিব। আমি তাকে ক্রাইটেরিয়া দিয়েছি 8, অর্থাৎ এই রেঞ্জের মধ্যে যতগুলো 8 আছে সেই সংখ্যাটা তুমি আমাকে বলবে। এই রেঞ্জের মধ্যে সে যতগুলো 8 খুঁজে পাবে সে সেই সংখ্যাটা আমাকে বলবে। সে 8 খুঁজে পেয়েছে 5 বার, এই জন্য সে আমাকে 5 দেখাচ্ছে, বুঝতে পেরেছো? এটা গেল আমাদের কাউন্ট ইফ, এই ফাংশনটা কিভাবে কাজ করে। তোমরা কি ক্লিয়ার সবাই? সবাই কি বুঝতে পেরেছো? রেসপন্স কোড চাই তোমাদের, না বুঝতে পারলে আমি আবার বুঝিয়ে দিই। ভাই আরেকবার রিপিট করেন। আচ্ছা, কাউন্ট ইফ এই ফাংশনটা কাজ কি? এই ফাংশনের কাজ হচ্ছে সে কাউন্ট করবে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে কতগুলো নির্দিষ্ট ডেটা আছে, ঠিক আছে? যেমন আমরা এর আগে তাকে বলে দিয়েছি কি, এই যে এখানে তাকে কাউন্ট করতে বলেছি যে কতগুলো 8 আছে, অর্থাৎ 8 কতজন পেয়েছে। এই যে মুনতাহা, তুবা, বুশরা থেকে শুরু করে এইচ পর্যন্ত যে স্টুডেন্ট আছে, এই স্টুডেন্টদের মধ্যে কয়জন 8 পেয়েছে, ঠিক আছে? বুঝতে পেরেছো? কতজন জি ভাই। 8 পেয়েছে, অর্থাৎ 8 মার্ক পেয়েছে। তো এটা কাউন্ট করার জন্য আমরা এই ফর্মুলাটা দিব। ফর্মুলাটা কিভাবে দিব? প্রথমে কাউন্ট ইফ লিখবো, কাউন্ট ইফ লিখার পরে ব্র্যাকেট দিব, ব্র্যাকেটের পর রেঞ্জ দিব, রেঞ্জ দিয়ে আমরা ক্রাইটেরিয়া দিয়ে দিই। ক্রাইটেরিয়া কি? আমাদের কোন সংখ্যাটা খুঁজতে হবে, 8 খুঁজতে হবে, এই জন্য আমরা ক্রাইটেরিয়া দিয়ে দিলাম 8। তারপরে এন্টার চাপ দিয়ে দিব, তারপরে এন্টার চাপলে ফর্মুলাটা নিয়ে নেবে, ফর্মুলাটা নিয়ে নিবে এবং ফর্মুলাটা নিয়ে নিলে আমরা দেখতে পাচ্ছি যে সে কাউন্ট করতে পারছে 8। 8 কাউন্ট করতে কয়বার? 5 বার। এই দেখো 1 2 3 4 5, 5টা 8 আছে, সে কিন্তু ঠিক 5 বারই 8 কাউন্ট করেছে। বুঝতে পেরেছো সবাই? জি ভাইয়া। জি ভাই। এটা এটা গেল কাউন্ট ইফ। আর তোমরা ওই যে যে সফটওয়্যারটা দেখালাম তোমাদেরকে, তোমরা ট্রাই করো সেই সফটওয়্যারটা ইউজ করে নিজেরা করতে, ঠিক আছে? সেই সফটওয়্যারটা ওই যে আমি দেখিয়েছিলাম যে মাইক্রোসফট এক্সেল, এই যে গুগল প্লেতে যে তোমরা এই মাইক্রোসফট এক্সেল লিখে সার্চ করবে, এই যে গুগল প্লে স্টোরে যাবে, গুগল প্লে স্টোরে যে মাইক্রোসফট এক্সেল লিখে সার্চ করলে তোমরা এই যে মাইক্রোসফট এক্সেল স্প্রেডশিট এরকম পাবে। তারপরে ইনস্টল অপশন ইনস্টল করলেই তোমরা এই সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে। আর এই সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেলে তোমরা এই যে এরকম বিভিন্ন ডেটা দিয়ে কাউন্ট ইফস কিভাবে ব্যবহার করে, যোগ বিয়োগ কিভাবে করে, যেগুলো দেখালাম সেগুলো সেই কাজগুলো তোমরা করতে পারবে। যোগ বিয়োগ গুণ ভাগের কাজও করতে পারবে ঠিক একইভাবে। ভাগের কাজ কিভাবে করবে? ভাগের জন্য, ভাগ চিহ্নের জন্য তোমরা স্ল্যাশ যে বাটন আছে বা অবলিক যে তোমরা বলো যেটাকে, বা স্ল্যাশ, তো তো সেটাকে ইউজ করতে পারো, ঠিক আছে? সেটা ভাগ চিহ্ন হিসেবে সেটাকে ইউজ করবে। তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ এবং
কাউন্ট ইফ এটা কিভাবে কাজ করে এই জিনিসটা তোমরা করবে, ঠিক আছে? আর যদি কোনো প্রবলেম ফেস করো অবশ্যই আমাদের গ্রুপে জানাবে, আমরা তোমাদেরকে হেল্প করবো, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। আর আজকের জন্য এখানেই ক্লাসটা শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।